দেশের একজন লব্ধ প্রতিষ্ঠিত চর্মরোগ বিশেষজ্ঞ, আপনার কাছে জানতে চাইব যে বর্তমানে দেশে চর্মরোগীর সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এই ব্যাপারে আপনার অভিমত কি? ঠিকই বলেছেন আপনি। আমাদের দেশে কেন, আমরা যদি সারা বিশ্বের দিকেই তাকাই, সমস্ত হাসপাতালগুলোতে বহির্বিভাগের ব্যস্ততম বিভাগগুলোর অন্যতম কিন্তু চর্মরোগ বহির্বিভাগ। সেক্ষেত্রে আমরাও তার ব্যতিক্রম নই। এছাড়া আমাদের কিছু সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত, বিশেষ করে ইদানিংকার অতিমাত্রার পরিবেশ দূষণ, বিশ্ব আবহাওয়ার পরিবর্তন, আধুনিকতার ছোঁয়া, কনস্ট্রাকশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সব মিলিয়ে তার উপর আমাদের শিক্ষার প্রসার, বিশেষ করে স্বাধীনতা উত্তর দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি, শিক্ষার প্রসার, সব মিলিয়ে চিকিৎসা নেওয়ার একটা তাগিদ বেড়ে গেছে। আর আরো যেটা প্রশংসনীয় জিনিস আমি বলবো, যেমন একটা যুগ ছিল যখন আমাদের দেশে একজন ডাক্তারই, একজন বিশেষজ্ঞই বহু সব রোগীর চিকিৎসা করতেন। এখন সেটার যথেষ্ট পরিবর্তন ঘটেছে। এখন আপনি থানা লেভেলে, শহরে তো বটেই, ঢাকা শহরে তো প্রচুর মাত্রায় চর্মরোগ বিশেষজ্ঞর উপস্থিতি রোগীদের জন্য খুব সুবিধা হয়ে গেছে, তাদের চিকিৎসা নেওয়ার, পরামর্শ নেওয়ার, যার জন্য স্বভাবতই জিনিসগুলো আস্তে আস্তে মানুষের কাছে প্রকাশ পাচ্ছে এবং তারা সরাসরি মানুষও সচেতন হয়ে যাচ্ছে কিভাবে তার ত্বকটিকে ভালো রাখা যায়। সেই মানুষ আজন্ম সৌন্দর্যের পিয়াসী, সুতরাং এটার জন্য সবাই সুন্দর থাকতে চায়, সুন্দর হতে চায়। ঠিক তাই। এক্ষেত্রে তো আপনাদের একটা বিশেষ ভূমিকা আছে। জি, প্রচার করি, কোন কোন ধরনের চর্মরোগ নিয়ে আপনার কাছে রোগীরা বেশি আসছে? অ্যাকচুয়ালি সারা বিশ্বেই বলা হয় চর্মরোগ কিন্তু 3000-এর উপরে চর্মরোগ বিদ্যমান। তবে এর ভেতরে 25 থেকে 30টা চর্মরোগ সারা দুনিয়াতেই ঘুরে ফিরে বারবার আসতে থাকে, আমাদেরও ঠিক তাই। তবে সেক্ষেত্রে আমাদের দেশে নিজস্ব কিছু আমাদের সামাজিক প্রথা, সেটা সঠিক ভুল যাই হোক না কেন, সেসব কারণে এবং নানাবিধ কারণে সেগুলোর প্রকোপ হয়তো বেশি থাকে। যেমন বাচ্চাদের ক্ষেত্রে যদি আমি শুরু করি, যেটাকে আমরা বলি চাইল্ডহুড এক্সিমা বা অ্যাটোপিক ডার্মাটাইটিস, স্কুল যাওয়ার আগের বয়সটাতে এটা বেশি হয়। বাচ্চাদের অতিমাত্রায় ঠান্ডা, সর্দি, কাশি লাগার সাথে নানান রকমের চর্মরোগ দেখা দেয়। এক্ষেত্রে একটা অন্যতম কারণ হিসাবে সারা দুনিয়াতে যেগুলো আছে সেগুলো তো আছেই কারণ, এর উপরে আমাদের যেমন প্রথাগত অনুযায়ী আমরা বাচ্চাদের সরিষার তেল ব্যবহার করতে পছন্দ করি, যেটা আমি জানি না অনেকের জানা আছে কিনা। ছেলেদের কোনো, ছোট ছেলেদের কোনো, বড়রাও দেখি গ্রামে গঞ্জে সরিষার তেল মেখে নেয়, সেটি ঠিক প্রথা দাঁড়িয়ে গেছে। এটার একটা স্বাভাবিক উপাদান আছে সরষের তেলের, দুটো জিনিস, দুটো অ্যাসিড, যেগুলো খাওয়ার হিসাবে কিন্তু ক্ষতিকর নয়, কিন্তু যখন আমরা সেগুলো ত্বকে ব্যবহার করছি তখন কিন্তু সেটা অনেক অসুবিধার সৃষ্টি করতে পারে। আচ্ছা, কি ধরনের অসুবিধার সৃষ্টি করতে? যেমন সারা শরীর লাল হয়ে প্রচন্ড রকমের চুলকানি, এবং আলটিমেটলি সেগুলো থেকে প্রদাহ, এবং যদি সময় মতো হস্তক্ষেপ না করা যায় তার থেকে ইনফেকশন। এবং আপনি তো নিশ্চয়ই জ্ঞাত আছেন, আমাদের দেশে সকলেই আজকাল মিডিয়ার মাধ্যমে জানেন, এই চর্মরোগগুলোর থেকেই কিন্তু আমাদের দেশের পেডিয়াট্রিশিয়ানদেরও একই অভিমত, প্রায় 60% কিডনির রোগী আমাদের দেশে চর্মরোগের থেকেই সৃষ্টি হয়। কিডনির রোগের একটা বড় কারণ হচ্ছে চর্মরোগ। তার উপরে আরো আছে আমাদের দেশে এখনো অ্যালোপ্যাথি চিকিৎসার বাইরেও কিছু চিকিৎসা পদ্ধতি, অন্যান্য শাস্ত্রীয় পদ্ধতি আছে, যেসব ক্ষেত্রে দেখা যায় তাদের ওই ওষুধগুলোর কিছু উপাদান থাকে যেগুলো আমরা হেভি মেটালস, আর্সেনিক, মার্কারি, এই ধরনের জিনিস থাকে, যদিও সেগুলো খুব অল্প মাত্রায়, কিন্তু যিনি সেটার প্রতি সংবেদনশীল তার জন্য ওই স্বল্প মাত্রাটাই ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে থাকতে পারে। আর মা বাবারও চায় যে অ্যালোপ্যাথি ওষুধ না দিয়ে একটু অন্য শাস্ত্রীয় ওষুধ যদি ব্যবহার করা যায় সাইড এফেক্ট কম হবে, কিন্তু করতে গিয়ে হিতে বিপরীত হয়ে যাচ্ছে আপনার ভাষায়। ঠিক তাই। এগুলো সময়ের সাথে সাথে, শিক্ষার প্রসারের সাথে সাথে আমরা আশা করছি অনেক বৈজ্ঞানিক একটা চিন্তা ভাবনা নিচ্ছে। রাইট। এরপরে আসি কৈশোরের আমাদের সামাজিকে। যেমন ব্রণ একটা খুব বড় প্রবলেম আমাদের দেশে, ছেলে মেয়ে দুই ক্ষেত্রে খুবই বড় প্রবলেম। তো এক্ষেত্রে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে এটার চিকিৎসা না করলেও চলবে, যেহেতু এটা একটা বয়সের রোগ, একটা সময় যে নিজের থেকে ভালো হয়ে যাবে। কথাটা হয়তো আংশিক সত্য, এক সময় যে ভালো হবে ঠিকই, কিন্তু যদি এটাকে সময় মতো হস্তক্ষেপ না করা যায় তাহলে এটা
স্থায়ী কিছু ক্ষত রেখে যাবে। সুতরাং ব্রণের জন্য কিছু হলেও চিকিৎসা করা প্রয়োজন।